সকাল প্রিয় দর্শক, নিশ্চয়ই কোনো না কোনো কাজের ফাঁকে কিংবা এক কাপ চা হাতে শান্ত একটি সকাল উপভোগ করছেন। যেভাবেই নিজেকে ব্যস্ত রাখেন না কেন, আপনি দিনের এই অংশটি আমাদের সাথে কাটানোর সিদ্ধান্ত নেবার জন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, এবং আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিভ। আজ আমরা কথা বলবো একজন কিশোরী বয়সের নারীদের মাসিক চক্র নিয়ে। অনেক ক্ষেত্রে আমরা একটুখানি আতঙ্কিত হয়ে যাই, কি করব পিরিয়ডের এই সময়টিতে যদি আকস্মিকভাবে কেউ পিরিয়ডের সম্মুখীন হয়ে থাকে, বিশেষ করে স্কুলে, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে। অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না যে তাৎক্ষণিকভাবে ম্যানেজমেন্টটা কী হতে পারে। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই মনের কথাই ঠিক এমন একটি কর্নার যেখানে আমরা অপ্রয়োজনীয় কুসংস্কার কিংবা নানাবিধ ভয় কিংবা বিভিন্ন ধরনের অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা স্ট্রেসগুলো কমানোর জন্য নারীদের স্বাস্থ্য বিষয়ক নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজ কথা বলবো স্কুলে পিরিয়ড কোনো দুশ্চিন্তা নয়, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ডাক্তার স্মত জাহান, যিনি সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আপনারা চাইলেই যে কোনো সময় ফোন দিতে পারেন টেলিভিশনের স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব পিরিয়ড সংক্রান্ত নানাবিধ তথ্য নিয়ে আপনাদেরকে উপকৃত করবার জন্য। স্বাগত আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ এবং শুভ সকাল। শুভ সকাল। আমরা প্রত্যেক সপ্তাহে ঠিক এই একটি বিশেষ দিনে, একটি সময়ে আমরা মনের কথা আয়োজনে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করি যে পিরিয়ড সংক্রান্ত যে সমস্ত নিয়ম রয়েছে, কখন আসলে সতর্ক হবে এবং কিভাবে আসলে জীবনটাকে অতিবাহিত করবে একজন নারী আত্মবিশ্বাসের সাথে। ঠিক সেভাবে শুরু করছি আজকের আলোচনা। একটু শুরুতে আপনার কাছে জানবো যে মাসিক চক্র বলতে আসলে কি বুঝি, এবং পিরিয়ড হয় একজন নারীর জীবনে কী কারণে স্বাভাবিক ঘটনা, এটি কতটুকু জরুরি? এটা খুব একটা জরুরি প্রশ্ন, সবারই এটা জানা উচিত। মাসিক চক্রটা আসলে কি? আসলে মাসিক চক্রটা প্রতিটা মেয়ের, প্রতিটা নারীর শরীরে ঘটে যাওয়া একটা হরমোন নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া, যেখানে জরায়ু, ডিম্বাশয় এই জিনিসগুলার বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে পরিবর্তন হয়। এবং এই মাসিক চক্রটাকে সাধারণত আমরা বলে থাকি 21 থেকে 35 দিনের ভেতরেই একটা নারীর হয়ে থাকে। এভারেজ যদি বলতে চাই, দেখা যায় যে 28 দিনের সাইকেলটাকে আমরা স্বাভাবিক ধরে থাকি। এই সময়টাতে দেখা যায় যে একটা মেয়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের চেঞ্জেস আসে, এবং দেখা যায় যে এই মাসিক চক্রটাকে কিন্তু আমরা সাধারণত 4টা ভাগে ভাগ করে থাকি। প্রথম 1 থেকে 5 দিন আমরা এটাকে বলে থাকি মেনস্ট্রুয়াল ফেজ, যে সময়টা মাসিক শুরু হয়। ডে 1 থেকে শুরু করে ডে 5 to 7 অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে মেনস্ট্রুয়াল ফেজ। মাসিক আসলে মাসিক জিনিসটা কি? এটা হচ্ছে জরায়ুর ভেতরে যে লেয়ারটা চেঞ্জেস হচ্ছে, হরমোনের চেঞ্জের কারণে এটা পুরু হচ্ছে, এটা আসলে মাসিকের সময় বের হয়ে আসে। মেনস্ট্রুয়াল ব্লাড যেটাকে আমরা বলে থাকি, শেডিং হয়। এরপর থেকে মাসিক ডে 7-এর পর থেকে সাধারণত আবার ইস্ট্রোজেন হরমোন আমাদের বডিতে রিলিজ হচ্ছে। এটার কারণে আবার কিন্তু জরায়ুর ভেতরে যে লেয়ারটা আবার রিজেনারেশন করা শুরু হয়ে যায়, এবং আলটিমেটলি 14তম দিনের সময় ইস্ট্রোজেন লেভেলটা অনেক হাই হয়, এবং এলএইচ নামক একটা হরমোন যখন রিলিজ হয় তখন সাধারণত ওভারি বা ডিম্বাশয় থেকে একটা পরিপক্ক ডিম রিলিজ হয়, যেটাকে আমরা ওভুলেশন বলে থাকি। এবং এই ওভুলেশনের পর থেকে আবার কিন্তু লুটিয়াল ফেজ নামে আরেকটা ফেজ শুরু হয়ে যায়। সেই ফেজটায় অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন হরমোন রিলিজ হয়, এবং জরায়ুর যে ভেতরের লেয়ারটা সেটাকে আরও পরিপক্ক করে তোলে। সাধারণত দেখা যায় যে এই ওভুলেশনের পরবর্তীতে একটা মেয়ের যদি কনসিভ হয়ে থাকে, সেই সময় প্রোজেস্টেরন হরমোনটা এটাকে মেনটেন করতে হেল্প করে। আবার যদি কনসিভ না হয় ওই সাইকেলে, তখন হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটাই কিন্তু শরীর থেকে কমে যায়, এবং পরবর্তী মাসিক চক্রটা শুরু হয়ে যায় আবার। আচ্ছা, একটু জানবো একটি বিষয়, যে আমরা তো জানলাম যে মাসিক চক্রটা আসলে কিভাবে কাজ করে, কিন্তু যেহেতু তরুণীরা হঠাৎ করে পিরিয়ড হচ্ছে, এবং আমরা খোলামেলাভাবে কিন্তু পরিবারে আলোচনা করতে দেখি না, স্কুলে, পরিবারে, কিংবা তারা নিজেরাও জীবনের একটি সময় অতিবাহিত করে ফেলে, কিন্তু বুঝেই না আসলে যে পিরিয়ডটা কি কারণে তাদের শরীরে হচ্ছে, এবং আসলে স্বাভাবিক সাইকেলটা কত দিনের। আমরা যদি 30 দিনে একটি মাস ধরি, 30 দিনে মাস, আমরা বলছি 28 দিনে এই চক্রটি স্বাভাবিক, মানে 1 মাসের ঠিক 2 দিন আগে যে তারিখে হলো, তার 2 দিন আগে তার পিরিয়ড হবার একটি সম্ভাবনা থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় 21 দিনের মাথায় হয়ে গিয়েছে, আপনি বলছিলেন 35 দিনের মাথায় হয়ে গেছে, মানে 1 মাস পেরিয়ে যাওয়ার আরও 5 দিন পরে হচ্ছে আগের মাসে যে ডেটে হয়েছে
এটাকেও আমরা স্বাভাবিক হিসেবে কি ধরে নেব? হ্যাঁ, এই জন্যই আমরা আসলে বলে থাকি যে আসলে কখন বুঝবে যে এটা একটা স্বাভাবিক চক্র। কারো মাসিক যদি ২১ থেকে ৩৫ দিনের ভেতরে হয়ে থাকে, এটাকে আমরা স্বাভাবিক মেনস্ট্রুয়াল সাইকেল বলে থাকি। কারো যদি দেখা যায় ২১ দিনের আগে হয়ে যাচ্ছে, ২১ দিনের আগে হয়ে গেলে কিন্তু একটা মাসে তার ২ বার সে মেনস্ট্রুয়েশনের প্রবলেম নিয়ে ফেস করছে, এবং ৩৫ দিন পরে গিয়েও আমরা কিন্তু এখন অনেক পেশেন্ট পাই যাদের দেখা যাচ্ছে ২ মাস ৩ মাস হয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না। এটাকে তখন আমরা বলবো অ্যাবনর্মাল বা ইরেগুলার সাইকেল। মানে এই যে ইরেগুলারটা হচ্ছে, মানে ৩৫ দিন পেরিয়ে যাওয়ার পরে যদি কারো হয়, ইরেগুলার কেন হতে পারে, কখন আসলে চিকিৎসকের কাছে যাবে, আদৌ কি আতঙ্কিত হবার বিষয় রয়েছে কিনা জানবো একজন দর্শক সংযোগে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। কি সমস্যা? আমি আনিশা বলতেছিলাম। হ্যাঁ আনিশা, বয়স কত আপনার? 14। হ্যাঁ জি বলুন, আমরা শুনছি। আমি স্কুলে পড়াশোনা করি, তো আমার স্কুলে গিয়ে যদি হঠাৎ এই প্রবলেমটা হয়, পিরিয়ড হয়ে যায়, তো আমি এটা কিভাবে হ্যান্ডেল করব? আপনাকে অত্যন্ত ধন্যবাদ আপনার সতর্কতার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। ধন্যবাদ। ছোট্ট একটি শিশু, 14 বছর বয়স, কিশোরী বলা যায়। আসলে অনেক বেশি সতর্ক, কিন্তু দেখে ফোন দিয়েছে, জানার চেষ্টা করছে যে এটা কিন্তু খুব স্বাভাবিক একটি ঘটনা যে হঠাৎ স্কুলে গিয়েছে, এবং আমরা মনে হয় প্রত্যেকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে জীবনের কোনো না কোনো পর্যায়ে। স্কুলে গিয়েছে, হঠাৎ করে পিরিয়ড লিকেজ হয়েছে, তখন কি করব বুঝে উঠতে পারছি না। মানে এই পরিস্থিতিতে পড়লে আসলে করণীয় কি একটু জানতে চাই। আসলে এই আকস্মিক মাসিক বা আকস্মিক পিরিয়ড এটা কিন্তু প্রতিটা মেয়ের কোনো না কোনো সময় কিন্তু ফেস করেছে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় যে কারো কিন্তু এই আকস্মিক পিরিয়ড হতে পারে। এজন্য অবশ্যই ভয় না পেয়ে বা লজ্জা না পেয়ে একটা মেয়েকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে এবং এই বিষয়ে তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আসলে। এবং এই প্রস্তুতিটা আসলে আমি মনে করি যেটা অবশ্যই ফ্যামিলি থেকে বা পরিবার থেকেই তাকে এই শিক্ষা দিতে হবে যে আসলে কিভাবে তার কখন আসলে মাসিকটা শুরু হওয়ার বয়স, এটা অবশ্যই জানতে হবে যে একটা মেয়ের কিন্তু 10 থেকে 15 বছরের মধ্যে কিন্তু ফার্স্ট মাসিক শুরু হয়, যেটাকে আমরা মেনার্কি বলে থাকি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। তো এই সময়টা আসলে এক একজনের বিভিন্ন জিনগত কারণে এক একজনের এক একটা বয়সে হতে পারে, তবে যেটা আমরা এভারেজ বলে থাকলাম যে 10 থেকে 15-র ভেতরে সাধারণত প্রথম মাসিক শুরু হয়। তো এই মাসিকটা তার স্কুলে গিয়েও কিন্তু ফার্স্ট শুরু হতে পারে। এই জন্যই এই বয়সের সময় অবশ্যই তাকে পরিবার থেকে তাকে জানাতে হবে যে আসলে তার যখন প্রথম মাসিকটা কখন হয় অ্যাকচুয়ালি, এবং হলে আসলে তাকে কি কি প্রস্তুতি রাখতে হবে। এজন্য তাকে অবশ্যই একটা এই বয়সটা যখন শুরু হয়, আমরা তো আসলে জানি না কার কোন বয়সে শুরু হবে। তো এইটা আবার মাসিক সম্পর্কে বেসিক যে ধারণাটা যে তুমি মাসিক সামনে শুরু হতে যাচ্ছে হলে তোমার এই ধরনের পরিবর্তনগুলো আসবে শরীরে, তখন আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য পরিবারকে সচেতন করা, পরিবারকে তো অবশ্যই সচেতন হতে হবে। তবে মাসিক শুরু হওয়ার আগে কিছু কিন্তু পরিবর্তন আগের থেকে লক্ষণীয়, যে একটা মেয়ে কিন্তু বুঝে, মাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পরিবর্তনগুলো তার মেয়ের পরিবর্তন। যেমন প্রথমেই যেটা আসি ব্রেস্ট এনলার্জমেন্ট, হ্যাঁ, তার কিন্তু ব্রেস্টটা একটু এনলার্জ হওয়া শুরু করে। তারপরে তার বগলে এবং তার যোনিপথের আশেপাশে লোম গজানো শুরু করে। এরপর দেখা যায় যে অনেকের সাদা স্রাবটা বেড়ে যায়। মাসিক শুরু হওয়ার আগেই কিন্তু তার একটা মেয়ের সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ এটা বেড়ে যায়। তো এই লক্ষণগুলো কিন্তু তার প্রথমে শুরু হবে। তারপরে দেখা যায় যে সাদা স্রাব শুরু হওয়ার কয়েক মাস পরে গিয়ে তার মাসিকটা শুরু হয়। তো এই লক্ষণগুলো যখন দেখা যাবে একটা কিশোরী মেয়ের, তখন থেকেই কিন্তু তাকে সচেতন করতে হবে যে তোমার কিন্তু সামনে মাসিকটা শুরু হতে পারে। এই জন্য তাকে এই ব্যাপারে আসলে সতর্ক করতে হবে এবং তাকে মিনস্ট্রুয়াল মাসিকের যে হাইজিনটা, কিভাবে হাইজিন মেনটেন করতে হবে, এই জিনিসগুলো তাকে পরিবার থেকেই আসলে শিক্ষা দিতে হবে। এবং ওই বাচ্চাটা আনিশা যে ফোন দিয়েছিল, স্কুলে যদি যায় হঠাৎ করে তার লিকেজ হয়েছে বা আকস্মিক পিরিয়ড হয়েছে, তখন কি করবে? অনেক ক্ষেত্রে দেখা যায় ইউনিফর্মে দাগ লেগে গিয়েছে, তখন খানিকটা মানে দুশ্চিন্তাগ্রস্ত বা একটু শঙ্কিত হয়ে যায় যে এই মুহূর্তে আসলে করণীয় কি। দেখা যায় পাশের যে স্কুলের ক্লাসমেট তাকেও জানাতে পারছে না, আবার কোনো মুভমেন্টও করতে পারছে না। আপনি কি বলবেন আসলে? আনিশা তো খুব সুন্দর একটা কোশ্চেন করেছে এবং ওকে অনেক ধন্যবাদ ও এই ব্যাপারে জানতে চাওয়ার জন্য। আসলে এই জন্য হঠাৎ করে যদি স্কুলে পিরিয়ড শুরু হয়ে যায়, ওকে অবশ্যই এই জন্য আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে। যেমন স্কুল ব্যাগে
সবাই কিন্তু বিভিন্ন জিনিস রেডি করে নিয়ে যায়, যেমন একটা পেন্সিল ব্যাগ, টিফিন বক্স। ওরকম কিন্তু সেই স্কুলে পিরিয়ড হ্যান্ডেল করার জন্য মিনিস্ট্রুয়াল একটা সার্ভাইভাল Survival কিট kit। নিতে পারে। আচ্ছা, একটু Menstrual আমাদের survival সামনে kit। রয়েছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ, আপনার আসলে আমরা এই মাধ্যমে। জানিশার মতো বাচ্চাদেরকেই আসলে দেখাতে চাচ্ছি আসলে কিভাবে ওরা এই জিনিসটা রেডি করবে। যেমন এরকম একটা পেন্সিল ব্যাগ, হ্যাঁ, এরকম একটা ব্যাগ কিন্তু আলাদা করে ওরা রেডি করতে পারে। আমরা দেখি কি কি এখানে নেওয়া যায়। যেমন এখানে একটা এখানে সোফির স্যানিটারি প্যাড আছে, এরকম হাইজেনিক যুক্ত স্যানিটারি প্যাড রাখা যেতে পারে, সাথে টিস্যু যাতে কোনো লিকেজ হলে সেটা ক্লিন করতে পারে। এরপর হচ্ছে একটা স্প্রে রাখা যেতে পারে যাতে এটা ওয়েট Hand হ্যান্ড sanitizer। স্যানিটাইজেশন করতে পারে, বা আশেপাশে। এছাড়াও এটার সাথে একটা স্টেরাইল সে আন্ডারওয়্যার, ন্যাপকিন আন্ডারওয়্যার রাখবে, কারণ এনি টাইম যদি শুরু হয়ে যায় এটা লাগবে। আর সাথে সে ওয়েট টিস্যু রাখতে পারে, ওয়াইপস ক্লিন করার জন্য। এটা মানে এই যে আমরা পেন্সিল বক্সের হ্যাঁ। ভিতরে সব সময় ক্যারি করি কিছু কলম, কিছু হ্যাঁ। পেন্সিল, রাবার, ছোট্টবেলা থেকে প্লে কেজির মানে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এ ধরনের একটি ব্যাগ সবসময় বাবা মারা হ্যাঁ। সাথে দিয়ে দেয়। কিন্তু এটার সাথে যদি সাথে এই ধরনের একটি এই সার্ভাইভাল ধরনের কিট কিন্তু ব্যাগ সার্ভাইভাল রাখে, কিট, এটাকে কিন্তু আমরা একটা স্পেশাল নাম দিয়েছি যে মিনিস্ট্রাল সার্ভাইভাল কিট। এবং এটা যদি ওরা ব্যাগে রাখে, খুব ছোট্ট একটা কিন্তু জায়গা, খুব একদম, বেশি একদম। লাগবে না, এবং এটা কিন্তু তার খুব কনফিডেন্ট লেভেলটা বাড়িয়ে দেবে যে তার আসলে কোনো ভয় নাই, যে কোনো সময় এনি টাইম যদি কোনো লিকেজ হয় বা পিরিয়ড শুরু হয়, সে কিন্তু এটা নিয়ে আর ভয় পাবে না, সে আত্মবিশ্বাসী তার মানে থাকবে। প্রস্তুতি স্বাধীনতা এনে দেয়। অবশ্যই। আমরা আরো জানবো বিস্তারিত যে পিরিয়ড কখন অস্বাভাবিক, অস্বাভাবিক হলে করণীয় কি, এবং তাৎক্ষণিকভাবে ম্যানেজমেন্ট আর কি কি হতে পারে। সময় আছে কি ছোট্ট বিরতি নেবার। দর্শক, সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, এবং আমার সাথে আছে ডাক্তার স্মত জাহান, যিনি সহকারী অধ্যাপক, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ এবং বন্ধাত্বে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, এবং সাথে আছেন যিনি কর্মরত রয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাইলেই যে কোনো বিষয় নিয়ে, পিরিয়ড সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্ক্রলে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হঠাৎ করে স্কুলে গিয়ে একজন শিক্ষার্থীর যদি পিরিয়ড হয়ে যায়, ইউনিফর্মে যদি দাগ লেগে যায়, বা সে বুঝতে পেরেছে তার পিরিয়ড হয়েছে, দেখা যায় মানে ছোট বাচ্চা তো, ওই যে 14 বছর বয়স, যেমন আনিসা ফোন দিল, 14-15, বা এর মধ্যেই তো শিশুরা থাকে, আসলে স্কুল গোয়িং চাইল্ড, তাৎক্ষণিকভাবে কি করবে বুঝে ওঠে না, কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের সবাইকে আসলে জানতে হবে বা জানাতে হবে। হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল, তার কাছে অ্যাকচুয়ালি প্রিপারেশন নেই বাচ্চাটার কাছে, তখন অবশ্যই তাকে আত্মবিশ্বাস রাখতে হবে, ভয় পাওয়া যাবে না, বা এটার জন্য লজ্জা পাওয়া যাবে না। তখন তাকে ইনস্ট্যান্টলি কিছু জিনিস করতে হবে, যেমন তার পাশে তার যে বেস্ট ফ্রেন্ড আছে বা স্কুলের যে টিচার বা শিক্ষিকা, তার সাথে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এবং সে তার আশেপাশে যদি এক্সট্রা কোনো কাপড় থাকে, যেমন লাইক সোয়েটার বা জ্যাকেট, এক্সট্রা কোনো কিছু, তার ড্রেসে যদি কোনো দাগ লেগে থাকে, সেটা সাথে সাথে একটু জাস্ট হাইড করার জন্য ওটা দিয়ে ঢেকে সে ওয়াশরুমে চলে যাবে, এবং জিনিসটা তার বেস্ট ফ্রেন্ড, যে সহপাঠী আছে বা শিক্ষিকাকে জানাবে। সাধারণত এখন কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই এই মিনিস্ট্রুয়াল কিট একটা কর্নার থাকে, আচ্ছা আচ্ছা, যেখানে স্যানিটারি প্যাড, স্টেরাইল স্যানিটারি প্যাড থাকে ইউজুয়ালি। আবার টিচাররাও এই বিষয়ে তাকে হেল্প করবে অবশ্যই, কারণ একটা মেয়ের এখন কিন্তু এই অ্যাওয়ারনেসটা আমরা বাড়াচ্ছি, এবং স্কুলে ফিল্ড লেভেলেও কাজ করা হচ্ছে, যে প্রতিটা স্কুলেই যাতে মাসিকের সময়, প্রথম মাসিকটা যখন শুরু হয়, বাচ্চারা যাতে ভয় না পেয়ে যায়, এটা প্রিপারেশনটা যাতে থাকে। যখনই পিরিয়ড হোক, টিচারকে যেন সংকেত না হয়, একদম বন্ধুর মতো করে হ্যাঁ, খোলামেলা অবশ্যই। আলোচনা করতে পারে, এবং সাথে করে অবশ্যই পিরিয়ড সার্ভাইভাল কিটের হ্যাঁ, বিকল্প এটা তো কিছু আগে নেই। বলে দিলাম যে অবশ্যই তার একদমই। কাছে ব্যাগে যেন থাকে। আর এবং চেঞ্জেসটা যে আসতেছে, তার যে পিরিয়ড শুরু হবে সামনে, এটার কিন্তু কিছু লক্ষণ আছে, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। তখন কিন্তু তার এই বাসা থেকে তার মাকে জিনিসগুলো তাকে রেডি করে দিতে হবে। একদমই, এবং কোনোভাবে এটা ভুলে যাওয়া চলবে না। যদি ভুলেও যায়, অবশ্যই সহপাঠীকে কিংবা স্কুলের শিক্ষিকাকে শিক্ষিকাকে জানাবে। আরো জানাতে বিস্তারিত হবে। জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয়ই শুনছেন আমাদের। হ্যালো,
জি আমরা শুনছি, বলুন কি সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রাসেল। হুম হুম হুম। আমি একজন গার্জিয়ান। তো আমি মেয়ের সঙ্গে এই বিষয়ে কিভাবে আলোচনা করতে পারি? জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কিভাবে আলোচনা করতে পারি? মানে সন্তানের সাথে পিরিয়ড হবে বা হয়েছে, মানে এই বিষয়টা নিয়ে হ্যাঁ, খোলামেলা আলোচনা কিভাবে করতে পারেন একজন বাবা বাবা হিসেবে। হিসেবে, একজন সঙ্গী বা পরিবারের সদস্য হিসেবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার সচেতনতার জন্য। আমরা আলোচনা করছি, আপনি সাথেই থাকুন। যেমনটি বলছিল, আসলে এখন সচেতনতা বাড়ছে আমার মনে হয়। হ্যাঁ পরিবারের সদস্যরাও অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য হ্যাঁ যে ফোন দিয়ে জানার চেষ্টা করছে যে তার পরিবারের ছোট সদস্য যার হচ্ছে গিয়ে পিরিয়ড শুরু হতে পারে বা হয়েছে, মানে নিজেকে যেন আত্মবিশ্বাসী করতে পারে, সে কিভাবে সচেতনতা বাড়াতে পারে, সে কিভাবে আসলে কাউন্সিলিং করতে পারে, আপনি একটু জানিয়ে দেবেন কি? অবশ্যই। এটা কোশ্চেনটা শুনে আমি খুব খুশি হয়েছি এই কারণেই যে একজন বাবা ফোন করেছে আসলে। আসলে বাবা মা দুইজনকেই কিন্তু বাচ্চার সাথে বন্ধুর মতো মিশতে আলোচনা করতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে। কারণ হচ্ছে এটা নিয়ে যদি এখনও যদি লজ্জা পেয়ে জিনিসটা বাচ্চার সাথে খোলামেলা আলোচনা না করা হয়, তখনই কিন্তু একটা বাচ্চা নিজে লজ্জা পাবে এবং জিনিসটা নিয়ে হাইড করবে মা বাবার কাছে। এজন্যই তাকে জানাতে হবে যে প্রতিটা মেয়ের একটা মেয়ে জন্ম নেওয়ার পর থেকে একদম বয়স্ক হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আছে একটা মেয়ের। এক 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 সময় একটা সময় এক একটা হয়। পরিবর্তন হয় একটা মেয়েদের শরীরে। যেমন প্রথমে আসি আমরা বয়সন্ধিকাল, এটা তাকে জানাতে হবে যে একটা মেয়ের বয়সন্ধিকালটা আসলে কখন থেকে শুরু হয়। সাধারণত 10 থেকে 15 বছরের মধ্যেই কিন্তু এই মাসিক চক্রটা শুরু হয়ে যায়। তো এটা জানাতে হবে এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা প্রতিটা মেয়েরই হবে এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা যে স্বাভাবিক এবং ন্যাচারাল এবং সবারই হবে, এই জিনিসটা তাকে জানাতে হবে এবং এই বিষয় নিয়ে ভয় ভাঙতে হবে, লজ্জা ভাঙতে হবে এবং মানে তাকে এটাই বোঝাতে হবে স্বাভাবিক রয়েছে কিনা, প্রতি মাসে হ্যাঁ, কোন সময়টাতে হচ্ছে সেটা যেন এটা সে জানাতে মাথায় হবে। রাখে, কারণ অস্বাভাবিক হয়ে গেলে সেটাও কিন্তু ক্ষতির অস্বাভাবিক কারণ। এটা কখন স্বাভাবিক সেটা আমরা আলোচনা করেছি যে আসলে বয়সন্ধিকালের পরে যখন মাসিক চক্রটা শুরু হয় তখন প্রথম 1 থেকে 2 বছর কিন্তু একটু ইরেগুলার সাইকেল হতে পারে। কারণ এই দেখা যায় যে যখন মাসিক চক্রটা শুরু হয় বডির যে হোমিওস্ট্যাটিক মেকানিজম, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারির একটা এক্সেস মেইনটেইন করে। মানে এই এই হরমোনগুলো আমাদের হরমোনগুলো শরীরে যে শরীরে রয়েছে, এই হরমোনটা ম্যাচিউর হতে, এই এক্সিসটা ম্যাচিউর হতে কিন্তু অ্যাটলিস্ট 2 বছরের মতো সময় লাগে। কখন আসলে এটা অস্বাভাবিক মনে করবে, আদৌ কি চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন রয়েছে কিনা জানবো একজন দর্শক অপেক্ষায়। ওকে, কে আছেন দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মেহবিন বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার বয়স 15। কে মেহরিন, আমরা শুনছি, আপনাকে বলুন কি সমস্যা। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টা আলোচনা করেছিলেন যে 35 দিন পার হয়ে যাওয়ার পর আসলে আমরা পিরিয়ড সাইকেলটাকে ইরেগুলার বলতে ইরেগুলার পারি। হিসেবে তো ধরছে। যাদের ইরেগুলার সাইকেলটা রেগুলারলি হচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কারণ যেহেতু আমরা জানতে পারি না যে এটা আসলে কখন হবে, সেটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ আপনার সচেতনতার জন্য, আপনি আমাদের সাথেই থাকুন। মানে উনি আসলে প্রশ্নটা করেছে যে 35 দিন পেরিয়ে যাওয়ার পরে তো আমরা ইরেগুলার বলছি, যদি প্রতিনিয়ত ইরেগুলার হতেই থাকে এবং সেটাই তার স্বাভাবিক চক্র হয়ে থাকে, ইরেগুলারলি পিরিয়ডটা হচ্ছে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? এটা কি কোনো দুশ্চিন্তার কারণ, নাকি চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, নাকি এটাই এইভাবে স্বাভাবিক মনে করে সে মানে তার জীবনটাকে চালিয়ে যাবে? যেটা বললাম যে একটা মেয়ের যখন প্রথম মাসিকটা শুরু হচ্ছে, এর প্রথম 2 বছর, ফার্স্ট 2 ইয়ার্স, যেমন একটা মেয়ের 10 বছরে শুরু হলো বা 11 বছরে শুরু হলো, প্রথম 2 ইয়ার্স কিন্তু তার যে হরমোনাল যে এক্সিসটা থাকে সেটা কিন্তু একটু ইম্যাচিউর বা অপরিপক্ক থাকে। এ কারণে অনেকের ইরেগুলার হতে পারে। ইরেগুলারটা কেমন? যেমন মাসে অনেকের 1 থেকে 2 বার হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে পিরিয়ডটা 7 দিন পার হয়ে যাচ্ছে তাও ভালো হচ্ছে না, আবার অনেকের 2-3 মাস বা 35 দিন পরে গিয়েও হচ্ছে। তো এই প্রথম 2 বছর আমরা যাদের এরকম ইরেগুলার পিরিয়ড হয় তাদেরকে কাউন্সিলিং করি যে এটা খুব নর্মাল, এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও আমরা কিছু জিনিস ইনভেস্টিগেশন করি যে আসলে এই অনিয়মিত আসলে কোনো কারণ রয়েছে কিনা। যেমন যাদের মাসিকটা 35 দিন পার হয়ে যাচ্ছে, অনেকে এসে বলছে তার 2 মাস 3 মাস 5 মাস হয়ে যাচ্ছে তাও মাসিক হচ্ছে না। এটা অবশ্যই একটা ভাবার কারণ। কারণ আমরা ইদানিং অনেক দেখছি যে একটা কিশোরী বয়স থেকেই মেয়েরা খুব ওবেসিটি বা মোটা হয়ে যাচ্ছে।
এক্সারসাইজ করছে না, খেলাধুলা করছে না, হ্যাঁ, স্ক্রিন অ্যাডিকশন, বসে থাকছে, খাওয়া দাওয়া ফাস্ট ফুড বেশি খাচ্ছে, এ কারণেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মেয়েদের ইদানিং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি এই সমস্যাগুলো কিন্তু বেড়েই যাচ্ছে এবং আলটিমেটলি দেখা যায় যে ওদের ওভুলেশন প্রতি মাসে নিয়মিত হচ্ছে না এবং মাসিক চক্রটা 2-3 মাস পর পর আসছে। তো এক্ষেত্রে আমি দর্শককে বলবো যে আমাদেরকে ফোন দিয়েছে যে যাদের এরকম রেগুলারলি ইরেগুলার হচ্ছে তাদেরকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং এই বিষয়ে তাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে তার অনিয়মিত না হয়। এজন্য কিন্তু আমরা বলে থাকি যে কিছু হরমোনাল আমরা ইনভেস্টিগেশন করে থাকি, যেমন তার থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এছাড়া তার বডিতে মেল হরমোনটা বেশি আছে কিনা সেটাও আমরা চেক করি, আলট্রাসোনোগ্রাফি করে দেখি তার ওভারির স্ট্রাকচারটা কোনো পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স আছে কিনা। আর এরপরে তাকে আমরা কিন্তু বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশনের অ্যাডভাইস দিয়ে থাকি, কারণ এই কিশোরী বয়সে প্রথম ট্রিটমেন্টটাই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন, ওয়েট কমিয়ে নিয়ে আসা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তারপরে সফট ড্রিঙ্কস, এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। এই কিশোরী বয়স থেকেই যদি একটা মেয়ে এই জিনিসগুলো মেনে চলে, ওয়েটটা নিয়ন্ত্রণে রাখে, তাহলে কিন্তু পরবর্তীতে মাসিকটা নিয়মিত করা সম্ভব। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু যে জীবনটা অতিবাহিত করছি, আমরা দেখি স্কুলের টিফিনের মাঝে বাবা মারাই সন্তানদের আসলে ফাস্ট ফুড, হেভি ফুড, জাঙ্ক ফুড এগুলো দিয়ে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেমন বলছিলেন যে রেস্টুরেন্টে খাবার কারণে ওজনাধিক্যতা এবং তার পরবর্তীতে পিসিওএস ডেভেলপ করছে। এবং পিসিওএস এত বেশি পিরিয়ডটা কি রেগুলার করে, অনিয়মিত মাসিক, হঠাৎ করে স্কুলে গেল, ইউনিভার্সিটিতে গেল, পিরিয়ড শুরু হয়েছে, আবার যে স্বাভাবিক চক্র যখন হবার কথা তখন হচ্ছে না। এটা তো ইউজুয়ালি মাসিকটা লেট করে করে হচ্ছে, কারণ আলটিমেটলি সব কিছুই কিন্তু এই ওজন বৃদ্ধির কারণে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্ট ফুড অতিরিক্ত খাওয়া, এটার কারণে কিন্তু দিন দিন ওবেসিটির পরিমাণ বা স্থূলতার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এবং এটা কিশোরী বয়স থেকেই আমাদের কাছে আসছে। এই জন্যই প্রথম থেকে আমরা তাদেরকে কাউন্সিলিং করি আসলে লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য, ওজন কমিয়ে আনা, খাদ্যাভ্যাস পরিবর্তন, অতিরিক্ত রাত না জাগা, ডিভাইস অ্যাডিকশনটাকে প্রিভেন্ট করা এবং সাথে সাথে তাকে রেগুলার এক্সারসাইজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। একদমই। একটি প্রশ্ন রাখতে চাই, এই ক্ষেত্রে খুব জরুরি, এই স্যানিটারি প্যাডগুলো ব্যবহার করছে, অনেকেই মনে করে যে যে কোনো এক ধরনের স্যানিটারি প্যাড ব্যবহার করলেই হলো। আবার প্রত্যন্ত এলাকা, বিভাগীয় শহরগুলোতে আমরা দেখি এখনও নারীরা কাপড়ের অনেক কিছু ব্যবহার করে, কাপড় ব্যবহার করছে এবং সেগুলোকে একদম আনস্টেরাইল কন্ডিশনে রেখে দিয়ে ঘরের একটি কর্নারে শুকানোর ব্যবস্থা করছে, মানে একটু লোকলজ্জার ভয়ে, একদম অস্বাস্থ্যকর পরিবেশে। এটা আসলে শরীরের জন্য কতটুকু ক্ষতিকারক আমরা জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যারা বলছি ঢাকা থেকে, আমার বয়স 15। ওয়ালাইকুম আসসালাম যারা, আমরা শুনছি আপনাকে, কি সমস্যা বলুন। আমি জানতে চাচ্ছি যে পিরিয়ডের সময় যে মানে পেটে ব্যথা হয়, এটা কি আসলে স্বাভাবিক নাকি? জি জি জি, আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। খুব স্বাভাবিক একটি ঘটনা, পিরিয়ড হবার আগে থেকে শুরু হয়, কারো ক্ষেত্রে পিরিয়ডের দিন শুরু হয় এবং কন্টিনিউয়াস চলতেই থাকে কয়েকদিন। বাচ্চারা আসলে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কষ্টও বোধ করে, মানে এটা কি স্বাভাবিক প্রক্রিয়া কিনা, কখন স্বাভাবিক এবং কোন ক্ষেত্রে অস্বাভাবিক? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ পিরিয়ডের সময় একটা মেয়ের যখন প্রথম পিরিয়ড শুরু হয় সাথে সাথে তার ক্র্যাম্পিং, অনেকের দেখা যায় যে মাইল্ড ক্র্যাম্পিং পেইন হতে পারে, এটা নর্মাল ক্র্যাম্পিং পেইন হয়, এটা খুব বেশি অতিরিক্ত পর্যায়ে যদি না যায় সেটাকে আমরা স্বাভাবিকই ধরে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই মাসিকের সময় তীব্র ব্যথার অনেক ধরনের কারণ রয়েছে। একটা মেয়ের এটা কৈশোরী বয়স থেকে কিন্তু শুরু হতে পারে এবং এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন ইদানিং এত বেশি বেড়েছে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস, জরায়ুর ভেতরের যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা, এটা জরায়ুর বাইরের বিভিন্ন জায়গায় যেমন ওভারি বা টিউব বা পাউচ অফ ডগলাস, বিভিন্ন জায়গায় কিন্তু এন্ডোমেট্রিয়ামটা অনেক সময় বসে যেতে পারে, বিভিন্ন কারণ আছে এর, এবং আলটিমেটলি এটা চকলেট সিস্ট তৈরি হয়, যেটাকে মানে নানাবিধ জটিলতা হতে পারে। তাই অবশ্য বেশি ব্যথা হলে চিকিৎসকের কাছে যেতে হবে। একদম শেষ প্রান্তে আছে, ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই, অনেকে বোঝে না যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করাটা কতটুকু জরুরি এবং স্বাস্থ্যকর পরিবেশে সেটাকে প্রোটেক্ট করাটা কত জরুরি। এবং আরেকটি প্রশ্ন রাখতে চাই যে ডিসপোজাল করার যে নিষ্কাশন করার প্রক্রিয়াটা একদম ছোট্ট করে জানবো, আলোচনা শেষ প্রান্তে আছে। ওকে, তো স্যানিটারি ন্যাপকিন অবশ্যই বিভিন্ন রকমের আছে, তবে স্বাস্থ্যকর এবং স্টেরাইল ন্যাপকিন ইউজ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। যে স্যানিটারি ন্যাপকিন অবশ্যই এক্ষেত্রে সোফি অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দিচ্ছে, খুব এই ধরনের সোফির মতো যারা অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দিচ্ছে, স্টেরাইল, হাইজেনিক, এ ধরনের
এবং যাদের অ্যাবজর্ব বা শোষণ ক্ষমতাগুলো বেশি এবং দীর্ঘ লিকেজ সময় কম থাকছে। হয়, দীর্ঘ সময় থাকে, এ ধরনের প্যাড ইউজ করার জন্য আমরা আসলে অ্যাডভাইস দিয়ে থাকি। এবং ডিসপোজাল করার প্রক্রিয়াটা কেমন ডিসপোজাল হতে করার পারে? প্রক্রিয়াটা প্যাডটা ইউজ করার পরে যেই পোর্শনটাতে তার ব্লাডটা লেগেছে সেটাকে ভেতরের পোর্শনে রেখে এটাকে ফোল্ড রোল করে পেঁচিয়ে নিবে এবং এটাকে অনেক সময় এক্সট্রা একটা কাগজ দিয়ে সেটা পেঁচিয়ে যে কোনো কাগজ, পেপার বা কোনো টিস্যু দিয়ে মুড়ে তারপরে সেটাকে মুড়িয়ে সেটা একটা চাইলে একটা আলাদা একটা জিপার ব্যাগ সে রাখতে পারে, সেটাতে ডিসকার্ড করতে পারে। আচ্ছা, তার মানে এক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে সুরক্ষিত রেখে সচেতনতার সাথে সামনে চলা জরুরি এবং অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। বারবার বলতে চাই, পিরিয়ড সার্ভাইভাল কিট সাথে রাখার বিকল্প কিছু নেই। অবশ্যই আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শের মাধ্যমে আনিশার মতো প্রত্যেকটি শিশুকে সুরক্ষিত রাখবার এই পরামর্শগুলো দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং গাজী টিভিকেও ধন্যবাদ। এ ধরনের মনের কথা আসলে প্রতিটা কিশোরী বয়স থেকে মনের কথাটা সবারই বলা উচিত এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ওরা এই কথাগুলো বলছে এবং জানতে পারছে এবং আলটিমেটলি ওদেরকে যে আমরা সচেতন করতে পারছি এবং সচেতনতাটা ভয় বা লজ্জা ভেঙে খুব বেশি জরুরি এবং আত্মবিশ্বাস বাড়ানো খুব জরুরি। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা ফোন করেছিলেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলে রাখি, জাস্ট 5 মিনিট সময়, আজ ছুটির দিন, নিজের ব্যাগে পিরিয়ড সার্ভাইভাল কিট যেমন করে দেখালেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আপনারা ঠিক সেভাবে বানিয়ে সেটাকে স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটির ব্যাগে সংরক্ষণ করে রাখুন। এটাই হবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম একটি পথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গাজী টিভির সাথেই থাকুন।